আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সিলেট সহ পুরো বাংলাদেশের যে উল্লেখযোগ্য ঘটনাবলী আছে সেই ঘটনাবলীর সংক্ষিপ্ত রূপ। আপনাদের সাথে এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, ডিসক্রিপশনে ইতিমধ্যে যেটি দেখেছেন বদলে যাচ্ছে বন্দরবাজার সড়ক। ইতিমধ্যেই সিলেটের সড়কগুলো সৌন্দর্য বর্ধনের কাজ করছে সিলেট সিটি কর্পোরেশন, এবং অনেকগুলো সড়ককে ডাবল লেন করা হয়েছে এবং ডাবল লেন করার মাধ্যমে এই সড়কগুলোতে একমুখী যান চলাচল অব্যাহত আছে, এবং এরই ধারাবাহিক প্রক্রিয়া আজকে যেটি হয়েছে বন্দর বাজারেও কিন্তু কাজ করা শুরু হয়েছে। যেটা হয়েছে বন্দর বাজার, যেটি কালেক্টর মসজিদের সামনে যে জায়গাটি ছিল মূলত বন্দরবাজার পয়েন্ট, এবং সেখান থেকে মাঝখান দিয়ে ভেঙে এই রাস্তাটিকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। এই সম্পর্কিত একটি প্রতিবেদন করেছে সিলেট ভিউ 24। তারা লিখেছে, বলতে যাচ্ছে জিন্দাবাজার, সিলেট নগরীতে সড়কের সৌন্দর্য আরেক দফা বৃদ্ধি করছে সিলেট সিটি কর্পোরেশন। এবার বন্দর বাজারের কালেক্টরেট মসজিদের সামনে থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত সড়কে ডিভাইডার তৈরির কাজ করা হচ্ছে। এই লক্ষ্যে গত কয়েকদিন ধরে চলছে খোঁড়াখুড়ি। ডিভাইডার তৈরির পর সেখানে বসানো হবে কারুকাজ করা গ্রিল। এর আগে দুই ধাপে এমন গ্রিল বসানো হয় বন্দরবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কে। ডিজিটাল এবং উন্নত নগরী গড়ার প্রকল্পের আওতায় বন্দরবাজার থেকে আম্বরখানা পর্যন্ত সড়ক নিয়ে গত বছর বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছিল সিলেট সিটি কর্পোরেশন, এবং এই পরিকল্পনার অংশ হিসেবে এই সড়কে রিক্সা, ভ্যান, লেগুনা গাড়ি চলাচল বন্ধ করে দেয় সিসিক এবং সিলেট মহানগর পুলিশ, যেটি এখনো অব্যাহত আছে। জিন্দাবাজারে কিন্তু এখন রিক্সা নিয়ে কেউ প্রবেশ করতে পারছেন না, এবং এই প্রক্রিয়াটি যখন শুরু হয়েছিল তখন অনেকেই অনেক কথা বলেছিলেন, কিন্তু দিন শেষে যেটা দেখা যাচ্ছে এটা সুফল কিন্তু উপভোগ করছেন মানুষজন, এবং জিন্দাবাজার এখন অন্যতম একটা পর্যটন স্পট হয়ে গিয়েছে। বিশেষ করে যারা সিলেটের বাইরে থেকে ঘুরতে আসেন তাদের কাছে কিন্তু তারা এখানে কিন্তু অনেক যোগ্য কয়েকটি রেস্টুরেন্ট আছে যেখানে মানুষজন পর্যটকরা খেতে যান, এবং এই সড়কটি নিয়ে অনেকেই কিন্তু তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসাও করেছেন। এছাড়াও কিন্তু সড়কটির বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ফলে তারের জঞ্জাল নিশ্চিহ্ন হয়ে পারে ওই রাস্তার সৌন্দর্য। এবার যেটা হচ্ছে, বন্দর বাজার থেকে চৌহাট্টা মোড় পর্যন্ত সড়কটিকে বছরের শুরু থেকেই বিভাজন স্থাপন করে দ্বিমুখী যান চলাচলের ব্যবস্থা করে সৌন্দর্য প্রকল্প, বর্ধন প্রকল্প বাস্তবায়নের পথে আরো এক ধাপ এগিয়ে গেছে সিসিক। গ্রিল স্থাপন করা হয়েছে চৌহাট্টা থেকে জিন্দাবাজার। গ্রিল বসানোর পর কিছুদিন বন্ধ ছিল কাজ, পরে জুন মাসে জিন্দাবাজার পয়েন্ট থেকে বন্দরবাজার কালেক্টরেট মসজিদ এর সামনে পর্যন্ত সৌন্দর্য বর্ধনের গ্রিল লাগানো হয়েছে। এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান জানিয়েছেন, এটি পরীক্ষামূলক। চৌহাট্টা থেকে বন্দরবাজার পর্যন্ত পুরো রাস্তায় এটি বসানো হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। কিছু জায়গার উপর বসানোর পর পর্যবেক্ষণ করা হবে এটি কতটা আসলে সৌন্দর্য বর্ধক, তার উপর নির্ভর করছে বাকিটা বসানোর কাজ। দর্শক, এই সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে সেটা কিন্তু কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। চৌহাট্টা পয়েন্ট থেকে একদম বন্দরবাজার পয়েন্ট পর্যন্ত দ্বিমুখী সড়ক করে মাঝখানে গ্রিল বসানোর প্রক্রিয়াটাকে আপনি ঠিক কিভাবে দেখছেন সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে এখানে লিখে জানাতে পারেন। সিলেট বিউকে এই বিষয়ে তিনি যেটি বলেছেন যে এই গ্রিল পরীক্ষামূলক ভাবে প্রথমে জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত বসানো হয়, এতে সড়কের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ায় গত জুন মাসে জিন্দাবাজার থেকে বন্দরবাজার পর্যন্ত বসানো হয়, এবং এখন বন্দরবাজার কালেক্টরেট মসজিদের সামনে থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত বসানো হবে। আজকে আবার আরেকটা কাজ করেছে সড়কে, সিসি যেটি কাজ করেছে সড়কে অবৈধ পার্কিং যেগুলি ছিল সেগুলো বন্ধে সিসিকের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে, এবং আজকে সিসিকে দুটি ভ্রাম্যমাণ আদালত দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর জিন্দাবাজার এবং বন্দর বাজারে এই অভিযান চালায়। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় সড়ক পরিবহন আইন 2018 অনুসারে এই অভিযান পরিচালনা করেছেন। অভিযানকালে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা এবং প্রাইভেট কার সহ অর্ধ শতাধিক গাড়ি জব্দ করা হয়েছে, যেটা আমরা আপনাদের বাংলা ভিউয়ের মাধ্যমে ইতিমধ্যে দেখিয়েছি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যেটি সিসিকের অভিযান অব্যাহত ছিল, যদিও এখন সান্ধ্যকালীন সময় এখন আর অভিযান হচ্ছে না, সেটি অনলাইন পত্রিকাগুলোতে লেখা হয়েছে। অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স বিভাগের বিভিন্ন বিভাগ এবং লাইসেন্স বিভাগ সহ বিভিন্ন বিভাগ এবং শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, নগরী জিন্দাবাজার এবং বন্দরবাজারে অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিং করে নাগরিকদের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে দুপুর থেকে অভিযান চালানো হয়েছে, এবং অর্ধশতাধিক গাড়ি জব্দ করা হয়েছে, মামলা দায়ের করা হয়েছে, এবং যেটা বলা হচ্ছে যে নগরের ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন এবং যানজট নিরসনের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিসি কর্তৃপক্ষ। দর্শক, সিলেট সিটি কর্পোরেশনের অন্যতম ব্যস্ততম এলাকা হচ্ছে চৌহাট্টা থেকে বন্দরবাজার পর্যন্ত, এবং এটি বাণিজ্যিক এরিয়া। এখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ তাদের নিজস্ব যানবাহন নিয়ে প্রবেশ করেন।
কিন্তু অনেকেই কিন্তু ভুল জায়গাতে পার্কিং করে যান, অনেকেই রাস্তার পাশে গাড়ি পার্কিং করে চলে যান, এবং এক্ষেত্রে যানজটের তৈরি হয় এবং মানুষজনের হাঁটারও ক্ষেত্রে অনেকটা প্রতিবন্ধকতা তৈরি হয়। তবে যেটি উল্লেখযোগ্য বিষয় সেটি সিলেট সিটি কর্পোরেশনের আসলে মনোযোগ দেওয়া উচিত, সেটি হচ্ছে এখানকার যতগুলো মার্কেট আছে বেশিরভাগ মার্কেটের কিন্তু পার্কিং নেই। কিছু কিছু পার্কিং আছে, সেগুলো খুবই কম জায়গার মধ্যে করা, এবং এই পার্কিং না থাকার কারণে কিন্তু মানুষজন মূলত যে জায়গাটি কাজের জন্য যান সেখানে কিন্তু তারা পার্কিং করতে পারেন না। এবং এই দুটি বিষয়কে সামনে রেখেই কিন্তু আসলে মানুষজন মূলত এই জরিমানার বিষয়টি সেটিও করে দেখা উচিত। নগরীর চৌহাট্টা পয়েন্টে যেটি হয়েছে, এখানে কিন্তু প্রচুর সংখ্যক ডাক্তারদের আম, যেটি বলে যে বিশেষজ্ঞ চেম্বার আছে, সেখানে প্রচুর সংখ্যক রোগীরা যান এবং তারা তাদের সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার এগুলো রাস্তায় ফেলে রাখেন, কারণ এখানে কিন্তু কোনো ধরনের পার্কিং নেই। আসলে পার্কিং এর জায়গা খুঁজে বের করে মূলত এই জরিমানাগুলো চালানো উচিত, কারণ মানুষজন যদি গাড়ি রাখার জায়গা না পান তাহলে তাদের প্রয়োজনীয় কাজ করার জন্য তারা এই গাড়িটি কার ভরসায় রেখে যাবেন, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটি খারাপ খবর দিতে চাই, সৌদিতে নারী শ্রমিকের ধর্ষণের পর হত্যা করা হয়েছে, 2 মাস পরে লাশ ফেরত দেওয়া হয়েছে। এর সম্পর্কিত একটি প্রতিবেদন করেছে সিলেট টুডে 24। তারা লিখেছে, পরিবারের অভাব অনটন গুছানোর জন্য 2 ছেলে ও 1 মেয়েকে রেখে দালালদের খপ্পরে পড়ে সৌদি আরব গিয়েছিলেন টুনি বেগম নামে একজন। তিনি পরিবারের অভাব অনটন ঘুচানো তো দূরের কথা, উল্টা পাশবিক নির্যাতনের শিকার হয়ে লাশ হয়ে দেশে ফিরেছেন তিনি। শনিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশ গ্রহণ করেছে টুনি বেগমের পরিবার। টুনি বেগম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। এই ঘটনাটি সিলেটের মাধবপুরের ঘটনা। যিনি, তার বাড়িটি মাধবপুরের রাজেন্দ্রপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। শনিবার স্বজনরা যেটা জানিয়েছেন, শনিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশ গ্রহণ করে রোববার দুপুরে অর্থাৎ আজকে উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে তারা দাফন করেছেন। পার্শ্ববর্তী যেটি হয়েছে, টুনি বেগমের মা লাশের পাশে অঝোর ধারায় কান্না করেছেন। টুনি বেগম যিনি মারা গিয়েছেন সৌদি আরব প্রবাসী ছিলেন, তিনি তার ভাই হান্নান যেটা জানিয়েছেন, পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার ভাগদিয়া গ্রামের হাসান মিয়া ও দুলাল মিয়ার মাধ্যমে এবছরের 18 মার্চ 3 লাখ টাকার বিনিময়ে পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন টুনি। কিন্তু সৌদি আরবে যাওয়ার পর টুনির বেগমের উপর পাশবিক নির্যাতন করা হয়। টুনির সঙ্গে থাকা সৌদি প্রবাসী এক নারী গত 12 সেপ্টেম্বর ফোন করে জানান টুনি বেগমকে হত্যা করা হয়েছে। সৌদি প্রবাসী উপজেলার টুনির পরিবারের যেটা অভিযোগ, সৌদি প্রবাসী উপজেলার শ্রীধরপুর গ্রামের হেলাল মিয়া এবং উপজেলার জালালাবাদ গ্রামের জালুয়াবাদ গ্রামে সৌদি প্রবাসী নূর মিয়া এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও গ্রামের কামরুল মিয়া টুনি বেগমকে পাশবিক নির্যাতন করে মেরে ফেলেছেন। হত্যার 2 মাস পরে অনেক ঘোরাঘুরি করে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সৌদি আরব থেকে গত শনিবার রাতে টুনি বেগমের লাশ ফেরত পেয়েছেন তারা। কিন্তু এই ঘটনার লাশ ফেরত পেলেও টুনি হত্যার বিচার তারা পাবেন কিনা নিয়ে তারা সংশয়ে আছেন। সরকারের নিকট তাদের দাবি, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে টুনি বেগমের প্রকৃত অপরাধীদের যেন আইনের আয়তায় আনা হয়। আমরা কিন্তু সিলেটের প্রচুর সংখ্যক মানুষ প্রবাসে বসবাস করেন, যারা আসলে একটু কম নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা কিন্তু অনেক সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাড়ি জমান। তবে না জেনে আসলে না বুঝে এই ধরনের পদক্ষেপ নেওয়াটা অনেকটাই পরিস্থিতি খারাপ বয়ে আনে একটা সময়, যেটার নিদর্শন বলা চলে টুনি বেগমের এই হত্যাকাণ্ড। আমরা আশা করব খুব দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকারী যারা হত্যা করা হয়েছে এবং পাশবিক নির্যাতন করা হয়েছে, যাকে ভুল বুঝিয়ে তাকে প্রবাসে নিয়ে যাওয়া হয়েছে, তার একটা মেয়ে ছিল, তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে। একটু পরেই টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কিছুক্ষণ পরেই শুরু হবে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই ফাইনালে মুখোমুখি হবে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের একটা স্ট্যাটিস্টিক আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছিলাম। নকআউট পর্বে কখনোই কিন্তু নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি, এবং বিশ্বকাপের মতো যে আসরগুলো হয়েছে সেগুলোতে মাত্র একটি ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে তারা জিতেছে এবং বাকি 17টি ম্যাচে তারা পরাজিত হয়েছে। যদিও নিউজিল্যান্ড এমন একটা দল যারা গত যে 2019 ওয়ানডে বিশ্বকাপ হয়েছে সেখানে তারা ফাইনালে খেলেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তারা খেলেছে এবং টি-20 বিশ্বকাপের ফাইনালে তারাও খেলেছে। এবং আজকের দিনে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা নাকি নতুন একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল আমরা পাচ্ছি, সেটাও কিন্তু দেখার ব্যাপার। আপনার প্রেডিকশন কিন্তু খেলা শুরু হওয়ার আগেই এই কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন, যেটা একটা আমরা জানতে পারবো আসলে ঠিক কোন দিকে আপনি সমর্থন করছেন। তবে অস্ট্রেলিয়া এই আসরে এখনো নিউজিল্যান্ড যদি চ্যাম্পিয়ন হয় তাহলে নতুন একটা বিশ্ব চ্যাম্পিয়ন আমরা দেখতে পাবো। উপভোগ করুন দর্শক, টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষ হচ্ছে 1 মাসের দীর্ঘ এই টুর্নামেন্ট। বাংলাদেশ যদিও খুব একটা ভালো করতে পারেনি, তারপরেও বাংলাদেশকে কিন্তু খুব বেশি সময় বসে থাকার সুযোগ নেই। অলরেডি পাকিস্তান চলে এসেছে বাংলাদেশে এবং আগামী 19 এবং 20 তারিখে টি-20 সিরিজের মাধ্যমে বাংলাদেশের পাকিস্তান সফর শুরু হচ্ছে এবং এরপরে 2টি টেস্ট ম্যাচেও তারা অংশগ্রহণ করবে। সেখানে বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। আজকের দিনে যারা
এই ফাইনাল ম্যাচে টি-20 বিশ্বকাপের অংশগ্রহণ করছেন তাদের দুজনের জন্য। দর্শক, আমরা আগামীকাল আপনাদের সাথে আবারও সংযুক্ত হবো, এভাবে জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।